আপনি দেখেন ব্যাংকিং খাতটা কিন্তু একেবারে এত নৈরাজ্যের ভিতরে চলে গেছে এবং যাচ্ছে এবং আছে। লাইক আপনার বেসিক ব্যাংকটা তো একবারে রুটলে করে চলে গেল, তো বাচ্চু মিয়া তো কোথায় আছে আমি জানি না। ফার্মার্স ব্যাংক, কোথায় ফার্মার্স ব্যাংক, ফার্মার্স ব্যাংক, হ্যাঁ ফার্মার্স ব্যাংক অল একেবারে মানে সব কোটি কোটি টাকা, বাংলাদেশের কষ্টার্জিত টাকা, গরিবের টাকা, আমাদের মানুষের টাকা, মানে এই একটা স্বাধীন দেশে এভাবে এভাবে মানে চলে যাবে টাকা, এর চিন্তা করা যায় না। এটা যদি শুধু আপনি যদি সুশাসনের, আমি সবসময় এই কথাটাই বলি যে আইনের শাসন যদি থাকে, আমি যদি ভাইকে মানি আর আপনার আইনের প্রতি শ্রদ্ধা থাকে, আমার কাছে কিন্তু বিবেকে বাঁধবে। কিন্তু তো সেই আইনের শাসনটা নাই, ওই আইনের শাসনের ফাঁক ফোকর দিয়ে এনারা বেরিয়ে যেয়ে বিরাটই হয়ে যাচ্ছেন। এদেরকে ধরতে হবে, ধরে বিচারের আওতায় আনতে হবে। এবং যেটা আমি বললাম, আপনি 3 মাস আইনটা চেঞ্জ করেন না কেন ফর দ্য বাংলাদেশ, যে আমার ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ডেটোরেট করেছে, আমার এরা এটা করেছে, আমার মানছে না, সো এই আইনটা 3 মাসের জন্য প্রযোজ্য হলো। বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার ভাই বসা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সাবেক সংসদ সদস্য শামসুজ্জামান দুদু। আমার ডানে রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এবং গণতান্ত্রিক আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হাসান তারিক চৌধুরী। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। নির্বাচন সামনে আর মাত্র কয়েকটা দিন বাকি, কেমন নির্বাচন হতে যাচ্ছে বলে, কেননা 14, 18, 24-এর পর মানুষের যে প্রত্যাশা ছিল নির্বাচন কেন্দ্র করে, সেই জায়গা থেকে বাংলাদেশের জনগণ আসলে কতটা কাছাকাছি বা দূরে? মিস্টার শামসুজ্জামান দুদু। আসলে এই নির্বাচনটা, আপনাকে ধন্যবাদ জিল্লু ভাই, এই নির্বাচনটা 16-17 বছর ধরে আন্দোলন সংগ্রাম, সর্বশেষ 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী মানুষের প্রত্যাশা, তার হারিয়ে যাওয়া যে ভোটাধিকার, সেই ভোটাধিকার তারা ফিরে পেয়েছে বলে এখন মনে করছে। এবং এই নির্বাচনে যদি তারা এই ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তাহলে মানে এতদিনে যে প্রত্যাশা, আন্দোলন সংগ্রাম, নির্যাতন, সেইগুলোর একটা সাফল্য দেখা যাবে। কম বেশি সবাই প্রত্যাশা করছে। হয়তো আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটা প্রশ্ন আছে, প্রশাসন নিয়েও মানুষের কিছু জিজ্ঞাসা আছে। তারপরেও সবাই মিলে মনে করছে যে এই নির্বাচনে ভোটাধিকারটা থাকবে এবং তুলনামূলক শান্তিপূর্ণভাবে নির্বাচন হবে। এই যে প্রায় 1 সপ্তাহ কি 8 দিন বাকি আছে, যতটুকু আর প্রস্তুতির দরকার, সেটা যদি অবনতি না হয়, পরিস্থিতি যেটা আছে, তাহলে এটা আশা করা যায় যে নির্বাচনটা গ্রহণযোগ্য, স্বাভাবিক, স্বচ্ছ এটা হবে। কিন্তু এর পাশাপাশি কিছু প্রশ্ন আছে, যেমন আইন শৃঙ্খলা নিয়ে তো যে কথা বললাম, তারা কতটা শক্ত অবস্থানে থাকতে পারবে এবং মিলিটারি যে আশ্বাস দিয়েছে আমাদের সামরিক বাহিনী, তারা যদি একটা শক্ত অবস্থানে নিরপেক্ষ ভূমিকা রাখতে পারে, তাহলে একরকম পরিস্থিতি হবে। আর বহির্শত্রু, আন্তর্জাতিক বিভিন্ন মহল, গোষ্ঠী, তাদের ভূমিকা কতটা স্বচ্ছ থাকবে, স্বাভাবিক থাকবে, এটা বলা মুশকিল। যেমন আওয়ামী লীগ এই নির্বাচনে নিষিদ্ধ, তারা পার্শ্ববর্তী একটা জায়গায় দেশে অবস্থানও নিয়েছে এবং তারা, আমি যতটুকু জানি, নির্বাচনের বিপক্ষে অবস্থান তাদের এখনো পর্যন্ত, যেহেতু তারা অংশগ্রহণ করতে পারছে, তারা বানচাল করতে হবে, প্রতিরোধ করতে হবে, সেটা কিন্তু বলছে না, তারা বলছে না, কিন্তু নির্বাচন সম্বন্ধে তাদের যে আমরা নির্বাচন বয়কট করছে, বয়কট করবে। তো বয়কটটা তারা করতেই পারছে না। বয়কট করার জন্য তাদের সমর্থকদের ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য আমি এখন পর্যন্ত যাবো না, বয়কটের আওয়ামী লীগ এমন একটা শক্তি, সে তার সম্ভাবনা না থাকলে কোনো অবস্থায় মানে সে স্বাভাবিক পরিস্থিতিতে থাকে না। এবং তার নেত্রী যে, এটা একটা হিংস্র গণহত্যাকারী,
এবং ভয়ঙ্কর একটা মহিলা আমার বিবেচনায়। শুধু এই 24শে গণঅভ্যুত্থানে এই কথাটা বলা যাবে না, তার অতীতটাও মানে আন্দোলনের নামে সে এই দেশে যা করেছে, এবং সেই আবার গণতন্ত্রকে হত্যা করেছে, কেয়ারটেকারকে বাতিল করেছে, এই ধরনের পরিস্থিতি আছে। তারপরে ভারত কিভাবে এই নির্বাচনকে দেখছে, ভাবছে, এটাও গুরুত্বপূর্ণ বলে আমার কাছে মনে হয়। তো যাক, আজ করতে পারছেন কিরকম ভাবছে, কি ভাবছে তারা এখনো পর্যন্ত এটা স্পষ্ট না। ওকে, তারপরেও আমার কাছে মনে হয়েছে সব মিলিয়ে প্রত্যাশা করা যায় তুলনামূলক একটি ভালো নির্বাচন হতে পারে, এই প্রত্যাশা রাখা যায়। মিস্টার হাসান তারিক চৌধুরী। ধন্যবাদ জিল্লু ভাই। আমি এর আগেও বিভিন্ন অনুষ্ঠানে বলেছি এবং এই তৃতীয় মাত্রাতেও বলেছি যে আমাদের দেশ রাজনীতির এমন একটা ক্রস রোডে দাঁড়িয়ে আছে, এখানে আমাদের সামনে অপশন দুটো, একটি হলো নির্বাচন না হওয়া, আরেকটি হলো একটি খারাপ নির্বাচনকে বেছে নেওয়া। আমরা সম্ভবত একটি খারাপ নির্বাচনকে বেছে নিয়েছি, এবং খারাপ নির্বাচন এই অর্থে যে এই নির্বাচনটি হতে যাচ্ছে একটি এক্সক্লুসিভ নির্বাচন, কারণ এটি ইনক্লুসিভ নির্বাচন যে নয় সেটি আমরা দেখতে পাচ্ছি নানাভাবে। বিশেষ করে একজন আইনজীবী হিসেবে যখন আমি নির্বাচন কমিশনে শুনানি করতে গিয়েছি, আমি দেখেছি কিভাবে অন্যায়ভাবে স্বতন্ত্র প্রার্থীদেরকে বাদ দিয়ে দেওয়া হয়েছে ডেলিবারেটলি, এবং সেখানে বিভিন্ন জায়গায় যে বিএনপি এত ভোটের অধিকারের কথা বলে, এই জামাত যারা ভোটের অধিকারের জন্য চেঁচামেচি করে, তারা সেখানে স্বতন্ত্র প্রার্থীদের জন্য একটা বিরাট বাধা হয়ে দাঁড়িয়েছে। যারা এতকাল লেভেল প্লেইং ফিল্ডের কথা বলেছে, একটা টেকসই গণতন্ত্রের জন্যে স্বতন্ত্র প্রার্থীরাও যে আসতে পারবে, তাদের জন্য যে লেভেল প্লেইং ফিল্ড দরকার, সেইটুকু ভদ্রতা বোধ প্রতিদ্বন্দ্বী বড় দলগুলো, বিশেষ করে যারা দলীয় প্রার্থী, তাদের মধ্যে ছিল না। আমি আওয়ামী লীগকে বাদ দিলে নির্বাচন যে ইনক্লুসিভ হয় না, এইটা কথা না হয় বাদই দিলাম। তারা যেহেতু পাপিষ্ঠ, গণতন্ত্র হত্যা করেছে, তাদের প্রায়শ্চিত্ত তো তাদের করতেই হবে। কিন্তু আমরা যদি পাশের দেশে নেপালের দিকে তাকাই, আপনি দেখবেন নেপালে যেই দলটি এই অতি সম্প্রতি ক্ষমতাচ্যুত হয়েছে, তারা জনগণের কাছে ক্ষমা চেয়ে আবার নির্বাচনের মাঠে ফিরে এসেছে, যদিও আওয়ামী লীগের মুখে ক্ষমার কোনো শব্দ আমরা শুনতে পাইনি। কিন্তু এখানে দেখেন বাংলাদেশের যে নির্বাচন, এই নির্বাচনের সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো এত অক্ষম নির্বাচন কমিশন এর আগে বোধহয় জাতি কখনো প্রত্যক্ষ করেনি। এই কারণে যে দেখা যাচ্ছে যে নির্বাচন কমিশনের যে সচিবালয় ঢাকায় রয়েছে, সেই আগারগাঁও চলে একভাবে, জেলায় জেলায় রিটার্নিং কর্মকর্তারা চলে একভাবে, আর মাঠ পর্যায়ে নির্বাচন কর্মকর্তা যারা, তারা চলে আরেকভাবে। এবং আমাদের দেশের এটা আমলাতন্ত্রের একটা ত্রুটি আমি বলবো, যারা যে বিষয়ে ট্রেন্ড না, যেমন আমাদের ইলেকশন কমিশন, জেলা নির্বাচন কর্মকর্তা, তারা কিন্তু বছরব্যাপী নির্বাচন নিয়ে ট্রেনিং করে। জেলা প্রশাসক তিনি কিন্তু নির্বাচন নিয়ে কোনো এক্সক্লুসিভলি নির্বাচন নিয়ে কিন্তু ট্রেনিং করেন না, তার অন্য অনেক কাজ আছে। কিন্তু আমরা একটা ব্রিটিশ আমলের রেওয়াজ আমরা প্র্যাকটিস করি যে জেলা প্রশাসকই হবেন রিটার্নিং অফিসার। তো এই যে গ্যাপ, ইন্টেলেকচুয়াল গ্যাপ এবং এফিসিয়েন্সির গ্যাপ, এই গ্যাপ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে দেয়। এবং আমাদের বিভিন্ন জেলার ডিসি এবং রিটার্নিং কর্মকর্তাদের আচরণ দেখলে তো আমি আগেই বলেছি, তারা প্রার্থীদের সাথে এমন আচরণ করেন যে সমস্ত প্রার্থীরা হয়ে যায় রিটার্নিং অফিসারের দয়ার পাত্র। এবং অনেক প্রার্থীরা হাইকোর্টে আমাদের কাছে আসেন, তারা বলেন তাদের কষ্টের কথা, যে তাদের সাথে নির্বাচনের যে রিটার্নিং কর্মকর্তা কি ব্যবহারটা করেছে। একটা দরখাস্ত জমা দিতে যাবে, তার জন্য তাকে হাজারটা আমলাতন্ত্রের সিঁড়ি পেরোতে হয়। শুক্রবার দিন কেন আমাকে ফোন করেছেন, শনিবার দিন আমারও তো ফ্যামিলি আছে। এই যে কথাবার্তাগুলো ইলেকশন টাইমে, কিন্তু এটা আমলাতন্ত্র এটা বলা আছে যে ইলেকশন টাইম বা আপনার ফ্লাড এই ধরনের এমার্জেন্সিতে আমলাদের কোনো ছুটি ছাটার কোনো ব্যাপার থাকে না, পার্টিকুলার ওই পিরিয়ড। তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমরা যেমনটা চেয়েছিলাম আইন শৃঙ্খলা পরিস্থিতির প্রশ্নে, অবৈধ অস্ত্র উদ্ধারের প্রশ্নে, আমরা দেখতে পাচ্ছি যে র্যাবের নাম পরিবর্তন হওয়ার খবর আমরা দেখতে পাচ্ছি। নাম পরিবর্তন করতে কোনো লাভ নাই যদি কাজের পরিবর্তন না নাম এবং পোশাক। তো ফলে দুদুভাই যেটা বললেন, যে আশাবাদ ব্যক্ত করলেন, সে আশাবাদ করতে পারলে আমি হয়তো খুশি হতাম যে একটা টেকসই, একটা অর্থবহ গণতন্ত্রের দিকে, অর্থবহ নির্বাচনের দিকে আমরা যাচ্ছি, কিন্তু সেটি হচ্ছে না। হাইকোর্টে একটা রিটের শুনানি আগামী রোববারে হবে, কি যে নারী কর্মীরা বিভিন্ন এলাকায় ইলেকশন ক্যাম্পেইনে যেতে পারছেন না।
এবং আমাদের এই ঢাকায় একজন নামকরা আইনজীবী, আমার লার্নেড কলিগ ব্যারিস্টার রাশনা ইমাম, তিনি তাকে অনলাইনে বট বাহিনী তাকে আক্রমণ করে একদম মানে কি বলবো ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে। তিনি অসহায় হয়ে গিয়েছেন এই যে নারীদের প্রতি যে আক্রমণ ইন্টারনেট দুনিয়ায় এবং ফিজিক্যালি অনেক জায়গায় হচ্ছে। এবং একটি দল বলছে নারীদেরকে ঘরে পাঠিয়ে দাও এবং নারীদেরকে কামলা বলছেন এবং অশ্লীল কথা নারীদের সম্পর্কে তারা বলছেন, এবং বলে তারা আবার সেটাকে জায়েজ করার জন্য বলছেন যে না এটি আমরা এভাবে বলিনি, আমরা ওভাবে বলেছি বা আমাদের আইডি হ্যাক হয়েছে ইত্যাদি। কিন্তু যেই দলটি আদর্শিকভাবে পুরুষতান্ত্রিকতায় বিশ্বাস করে, যেই দলটি মতাদর্শিকভাবে মিসোজিনিস্ট, তারা এটা বলবে এটাই স্বাভাবিক। এবং এই ধারাটাই বিভিন্ন জায়গায় নারী কর্মীদের উপরে আঘাত করছে। এবং দুদু ভাইরা যে দল করেন সেই দলেও তার প্রভাব পড়েছে, কারণ তারা একসঙ্গে ঘর করেছেন দীর্ঘদিন, যে কারণে রুমিন ফারহানার মতো ভোকাল নেত্রী আজকে মনোনয়ন পেলেন না, নীলুফার চৌধুরী মণি পেলেন না। এরকম আমি অসংখ্য নাম বলতে পারবো যারা জুলাই সনদের যে মূল কথা ছিল যে সংসদে নারী প্রতিনিধিত্ব বাড়াতে হবে, নারী প্রতিনিধিত্ব বাড়ানোর নমুনাও আমরা দেখতে পেয়েছি। ফলে নির্বাচন যেটি হচ্ছে আমার বিবেচনায় আমরা একটা খারাপ নির্বাচনের দিকে যাচ্ছি। তারপরেও সান্ত্বনার কথা এই যে একটা বৈধতাবিহীন একটা ইললেজিটিমেট গভর্নমেন্টের চেয়ে একটা খারাপ লেজিটিমেট গভর্নমেন্ট অনেক ভালো। হয়তো আমরা এই বিবেচনায় আমরা পার্লামেন্ট ইলেকশনের দিকে যাচ্ছি। আমার কাছে মনে হয় এই যে ঘটনা, আমি এখনো প্রত্যক্ষদর্শী না, মনে হয় যদি কিন্তু মানে আমি ওইটা নিয়ে খুব আপনি 12 তারিখ পর্যন্ত দেখতে চাচ্ছেন? শুধু 12 তারিখ না, 12 তারিখকে সফল করার জন্যে আমি একটি আশাবাদের অবস্থা জাতির সামনে তৈরি করতে চাই, তাদের সঙ্গী হতে চাই। আমি তাদেরকে হতাশ করতে চাই না, আগে থেকে ঘর থেকে বেরোনোর কোনো পরিস্থিতি নাই। তো ঘর থেকে না বেরোলে ভালো কিছু হবে কেন? এই যেমন ছেলেরা বেরিয়েছে, হাজারে হাজারে তারা জীবন দিয়েছে, তারপরেই গণঅভ্যুত্থান সম্ভব হয়েছে। যদি সব বাপ মা সেই সময় টেনে ধরতো, তো তার সন্তানের প্রতি তার মায়া থাকতেই পারে। কিন্তু অনেক বাপ মা, আমি মাকেও দেখেছি যারা তার সন্তানের পাশে এসে দাঁড়িয়েছে। সেই জন্য আমি প্রতিনিয়ত প্রতি মুহূর্ত মানে ঘটার আগে দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার, মানে এটা ছাত্র জীবন থেকে আমি বিপক্ষে। যেমন আমার বিপক্ষে ছাত্র সংগ্রাম পরিষদ ছিল, ওখানে বাম মধ্য 17 সংগঠনের একটা ব্যাপার ছিল। তো আমি জাতীয়তাবাদী ছাত্রদলের সঙ্গে প্রেসিডেন্ট, এটা আমি অভিজ্ঞতার কথা বলছি। আমি তাদের সঙ্গে আন্দোলনের প্রশ্নে একমত হতে চাইছি, কিন্তু সেই সময় তারা এটা অ্যাকসেপ্ট করেনি, মানে ছাত্রদলকে। কারণ ইমিডিয়েট ফার্স্ট গভর্নমেন্ট, মানে আমরা তারা আমাদের পরীক্ষা নিতে চাইছে। তো পরবর্তীতে দেখা গেছে যে আমার কাছে মনে হয়েছে 17 সংগঠনের থেকেও ছাত্র দলের কর্মীর সংখ্যা, সমর্থকের সংখ্যা তার থেকে অনেক বেশি ছিল। এই জন্য তারা ভূমিকা পালনে আমার কাছে মনে হয়েছে দায়িত্বশীল হবে এবং ভালো একটা অবস্থায় থাকবে। যদি ছাত্র সংগ্রাম পরিষদের সঙ্গে থাকতে পারতাম আমরা, তাহলে আরও মানে 9 বছর না হয়, এটা আমার বিবেচনায় 4 বছর 5 বছরও এরশাদের খবর হয়ে যেত। এটা সম্ভব হয়নি, কিন্তু রাস্তাও ছাড়ি নাই আমি। বা বেগম খালেদা জিয়া, যাকে এখনো পর্যন্ত গৃহবধূর থেকে রাজনীতিবিদ, হাসিনার ব্যাপারে কিন্তু এটা বলে না, যেন একেবারে রাজনীতি শিক্ষা পাঠ সব কিছু করেই উনি আসছেন। কিন্তু কত বড় ফ্যাসিস্ট জন্ম দিয়েছে একটা পরিবার, সেটা গৃহবধূই বললেও কিছুটা হালকা হতো, এটা বলে না কিন্তু। তো সেই কারণে আমার কাছে মনে হয়েছে যে পরিস্থিতি খারাপ না ভালো, এটা আমার রাস্তায় নেমে, কাজে নেমে, মানুষের সঙ্গে গিয়ে এটা চেষ্টা করতে হবে। যদি আমি এখন এটা হাল ছেড়ে দিই, আমি মানে যারা আশঙ্কা করছে বা যারা এটা নিয়ে, তাদের সঙ্গে আমি খুব বেশি দ্বিমত করছি না, কিন্তু আমি আগের থেকে এই কথার মানে গলা চড়াতে রাজি না। সেই জন্য আমার কাছে মনে হয়েছে হ্যাঁ, ত্রুটি আছে, এই সরকার কোনো রাজনৈতিক সরকার না। এই যে যেমন ডক্টর ইউনূস সাহেব একটা মারাত্মক বাজে কথা বলছে, মানে কি মানে জালিয়াতির কারিগর, সেও এই জাতিরই সন্তান, জাতিগতভাবে বলছে। হ্যাঁ, আমরা কিছু কিছু জায়গায় জালিয়াতি নাই, দুষ্কর্ম নাই,
বা 2 নম্বরই কারবার নেই, এটা আমি বলছি না, কিন্তু জাতিগতভাবে মানে এই যে উনি সরকার প্রধান সেটা বলতে পারেন এটা না। প্রশ্নই ওঠে না। মানে যত ঘটনা করুক সেটা সরকার প্রধান হিসেবে তার দায়িত্ব হচ্ছে সেটাকে ভালো করা। তো সেই বিবেচনা আমি কেন এই কথাটা এই জন্য চললাম যে সরকারের বিবেচনা যদি এখন ভালো না হয় তাহলে আপনি নির্বাচন কোনোভাবে ভালো করতে পারবেন না। যেমন আমার সবসময় প্রশ্ন আমি শুরু থেকেই করছি, যেটা 3 মাসের এক্সাম্পল আমার দেশে ছিল 90 গণঅভ্যুত্থানের পরে, 90 দিনের মধ্যে জাস্টিস শাহাবুদ্দিন সাহেব ইলেকশন করে দেখিয়ে দিয়েছিলেন এবং ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি থেকে উনি কিন্তু এক শর্তাধীনে একটা মানুষকে আমি দেখলাম শর্ত দিয়ে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হয়েছেন তিনি, এবং কাজ সেরে তিনি চিফ জাস্টিসের আসনে ফিরে গেছেন। এবং আরও মজার কথা, এই ভদ্রলোকই হচ্ছে একটি সামরিক তথাকথিত সামরিক সরকার যেটার বিরুদ্ধে গণঅভ্যুত্থান হয়েছিল তখন চিফ জাস্টিস তার আগে মনোনীত হয়েছিলেন এরশাদ সাহেবের পিরিয়ডে। তো ভালো হতে হলে পরে সরকার এবং পরিস্থিতি থাকতে হবে, এমন নাও হতে পারে। সেই জন্য আমি মনে করি এই দৃষ্টান্ত ছিল, কিন্তু বর্তমান সরকার এটাকে টেনে আজকে 16 মাস হয়ে গেল, বোধহয় তারও বেশি হয়ে গেল, তারপরে সে বাধ্য হয়ে ইলেকশনে যাচ্ছে বলে আমার ধারণা। তো যাক, উনি একটা যে কথাটা বললেন যে খারাপ সরকারের থেকে একটি খারাপ গণতান্ত্রিক সরকার, অনির্বাচিত সরকারের থেকে একটি তাও অনেকটা ভালো। আর আমার বিবেচনায় আমরাই তো 71-এর মানে এই জাতি তো লড়াই করছে। আমি সবসময় বলি এই সাবকন্টিনেন্টে এত বড় বড় সব বুদ্ধিমান, এত বড় বড় নেতা, এত কিন্তু কেউ যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেন, আমরা করছি তো। তাহলে আমি পারবো না, এটা আমার অভিধানে থাকার প্রশ্নই ওঠে না। সেহেতু ভালো নির্বাচন, হ্যাঁ আজকে অনেক বিতর্ক, কালকে তো আমি এটা মেকআপ করতে পারি। সেই জন্যে দেখা যাক না, আরও তো সপ্তাহখানেক আছে, নিশ্চয়ই ভালো কিছু হবে। একটা জিনিস দেখা যাচ্ছে যে প্রধান দুটো প্রতিপক্ষ, মিস্টার চৌধুরী খানিকটা উল্লেখ করেছেন, তাদের যে বাকবিতণ্ডা এবং উত্তপ্ত বাক্য বিনিময়, এবং এখানেও হিস্ট্রির এক ধরনের ডিস্টরশন। কিছু কিছু জিনিস আমি বলি, আপনি যেটা বলছেন আমি যদি ঠিক ধরতে পারি, সেটা এদেরকে মানুষ চিনে। নারী সম্বন্ধে যাদের মিনিমাম শুধু নারী সম্বন্ধে না মিনিমাম শ্রদ্ধা নেই, গণতন্ত্র সম্বন্ধে মিনিমাম শ্রদ্ধা নেই, 71 সম্বন্ধে মিনিমাম শ্রদ্ধা নেই, এত বড় ঘটনার পরেও কিন্তু গলা ঝেড়ে তারা ক্ষমা চায় নাই। সবাই চাই আমরা, ওই জন্যেই ক্ষমা চাই, সবাই চাই। এখন তো আমরা নতুন স্বাধীনতার ঘোষকের কথা শুনলাম। এখন আপনি কি বলবেন এইসব ফালতু অপ্রাসঙ্গিক? এই দেশের মানুষ যেটি 71-এ স্বচ্ছ দৃষ্টিভঙ্গি যে পাকিস্তানের সঙ্গে থাকা যায় না, এটা একটা সাধারণ রিক্সা চালক এটা মনে করছে, তাকেও গুলি করে পাকিস্তানিরা মারছে, আনাদারওয়ানিরা মারছে। কিন্তু এরা মানে তথাকথিত মানে লেবাসধারী বলবো, মানে ইসলামের নামে যাদের সঙ্গে ইসলামের মিনিমাম মানে সংযোগ নাই, তারা এখন যে ব্যাখ্যা সামনে এসে হাজির করছে, এই পরিচিত খুনি, এই পরিচিত লেবাসধারী, এই পরিচিত স্বাধীনতা বিরোধীরা যদি কোনো কারণে ছাড় পায়, কি করতে পারে এ তো 54 বছর আগে আমরা দেখেছি। সেই জন্যে সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে ভবিষ্যতের বিবেচনায়, গণতন্ত্রের বিবেচনায় এদেরকে ঠেকাতে হবে। এই ঠেকানোর একমাত্র পথ ভোটটাকে ব্যবহার করতে। ঠেকানো কি যাবে বা কে জিতবে আসলে এই নির্বাচনে, এটা নিয়ে এখন নানা রকমের কনফিউশন আছে, সেটা ভোটে হোক, ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে হোক, কিভাবে হবে কেউ বলতে পারছেন না। সো আপনি কি ভাই পাচ্ছেন? দেখেন, আসলে এই নির্বাচনে কে জিতবে কে হারবে, যদি এটা ফেয়ার প্লে হতো তাহলে হিসাবটা একরকম। এবং যেটা বলা হয়ে থাকে ইঞ্জিনিয়ারিং, আমাদের ইলেকশনে তো নানা ধরনের ইঞ্জিনিয়ারিং হয়, এবং ইলেকশন ইঞ্জিনিয়ারিং শব্দটা আমাদের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে ইজ ভেরি নোন, এবং এটা সবাই জানে। এবং আমরা অনেক কল্প কাহিনী তৈরি করতে ভালোবাসি, এবং কল্প কাহিনী দিয়ে যে কিছু হয় না, জুলাই আপরাইজিং এটা তার প্রমাণ দিয়েছে। আমাদের জনমানুষ পাল্টে গিয়েছে, এটা আমাদেরকে অস্বীকার করার কোনো উপায় নেই। যেমন 60-এর দশক থেকে এ পর্যন্ত বাঙালি শিক্ষিত মধ্যবিত্ত জনমানুষ এক ধরনের যুক্তিবাদী, বিজ্ঞান মনস্ক এবং আধুনিকতামুখী একটা অভিযাত্রা ছিল।
এই যে গতিপথ, এই যে ডাইমেনশন, এই ডাইমেনশনটা ধীরে ধীরে আমাদের দেশের বৃহৎ শাসক যে দলগুলো ছিল তাদের ফিলোসফিক্যাল ব্যাংক্রাপসির জন্য এটা আস্তে আস্তে এই মানুষটা পাল্টে গিয়েছে, যে কারণে আমরা গুপ্ত শিবির, গুপ্ত শব্দটি এখন খুব জনপ্রিয়, এবং এই গুপ্ত আমরা দেখতে পেয়েছি, এবং আমরা দেখতে পেয়েছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একটা তরুণ মানুষের পরিবর্তন ঘটেছে। ইয়াং সাইকিটা চেঞ্জ হয়ে গিয়েছে, এবং আমি বলেছি যে ইয়াং ভোটার্স এইবারের নির্বাচনে একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। যে সমস্ত ভোটারদের বয়স 18 থেকে 30-এর মধ্যে, সেই ভোটারদের পাল্লাটা কোন দিকে, যে ভোটাররা ডাকসু, জাকসু ইত্যাদিতে ভোট দিয়েছে, এটা আমাদেরকে আমলে নিতে হবে। আমাদেরকে আমলে নিতে হবে যারা আজকে ইন্টারনেটে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইনের সাথে জড়িত, এবং এই সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন ডমিনেট করছে কারা, এবং সেই সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইনে এআই কন্টেন্ট কারা বেশি বানাচ্ছে। তারা ব্যবহার করছে সবচেয়ে আধুনিক টেকনোলজি, কিন্তু তার কন্টেন্ট দিচ্ছে হলো সবচেয়ে ব্যাকওয়ার্ড, এবং এই সবচেয়ে ব্যাকওয়ার্ড এই যে চলতি কন্টেন্ট, এই কন্টেন্ট কিন্তু যদি কিন্তু তবে নয়। ওই এআই কন্টেন্টে মানুষের চেহারা ঠিকই দেখা যায়, কিন্তু সেটি আসলে মানুষ নয়, সত্যিকারের সেই মানুষটা নয়। এআই কন্টেন্টে হয়তো তৃতীয় মাত্রার অনুষ্ঠানটা এটা ঠিকই দেখা যাবে, কিন্তু কথা বলা হবে অন্য। এই যে ডিজিটাল ফ্রড, প্রত্যেকটা মানুষের হাতে মোবাইল, সেই মোবাইলে আজকে আমি যে কথাটা বলছি সেই কথাটাই পাল্টে অন্য কথা সেখানে বলা হবে, এবং গ্রামের মানুষ এটা বিশ্বাস করে। এই টেকনোলজিক্যাল যে অ্যাডভান্স, এই যে প্রযুক্তির যে অগ্রগতি, ভোটের মাঠে এটা কোনোদিন ছিল না, এটা সামনে চলে এসেছে। এবং একই সঙ্গে আমি বলতে চাই যে ইহজাগতিক যে ব্যর্থতা রাজনৈতিক শক্তির, সেটা মানুষকে পারলৌকিক সফলতার দিকে নিয়ে গিয়েছে। ফলে জান্নাতের টিকিট বিক্রি হচ্ছে। জান্নাতের টিকিট কেন এত পপুলার? কেন মানুষের জান্নাতের টিকিট দরকার? কেন সে ইহজগতে মুক্তির চেয়ে জান্নাতের টিকিটের প্রতি আকৃষ্ট বেশি হচ্ছে? কারণ ইহজাগতিক রাজনীতির ব্যর্থতা তাদেরকে দেখানো হচ্ছে এআই কন্টেন্ট দিয়ে হোক কিংবা ওয়াজ মাহফিল দিয়ে হোক। 3টা বউ নিয়ে ধরা পড়লেও কিন্তু জান্নাতের টিকিট নষ্ট হয় না, কিন্তু নারীকে নোংরা ভাষায় গালি দেওয়া যায়। এই কন্টেন্ট গ্রহণ করা হচ্ছে এই সমাজে। যে সমাজে জন্ম নিয়েছে বেগম রোকেয়া, যে সমাজে জন্ম নিয়েছে আচার্য জগদীশ চন্দ্র বসু, সেই সমাজ আজকে গালিগালাজকে রাজনীতির সংস্কৃতি হিসেবে গ্রহণ করেছে। এটা যদি কিন্তু তবে নয়, এটাই বাস্তবতা। ফলে সেই বাস্তবতাকে সামনে রেখেই বিএনপি সহ অন্যান্য দলগুলো যারা নির্বাচনে যাচ্ছে, তাদের সামনে একটাই প্রতিপক্ষ, সেটা হলো একটা পশ্চাৎপদ রাজনৈতিক শক্তি। এবং তাদের সফলতা এই জায়গাতেই যে আজকে লোকজন বলা বলি শুরু করেছে যে ওই ইসলামিক শক্তি ক্ষমতায় যাচ্ছে, ক্ষমতায় যাক বা না যাক, তারা ক্ষমতার কন্টেন্ডার হিসাবে মানুষের মনোজগতে প্রবেশ করতে পেরেছে 54 বছর পরে। আমার শুনতে খারাপ লাগলেও এই সত্যকে অস্বীকার করার উপায় নাই, এটা যদি কিন্তু তবে বাস্তবতা নয়। ফলে আমি মনে করি আজকে আমাদের এই দায়গুলো নিতে হবে। জুলাই আপরাইজিং তো শুধুমাত্র ব্যক্তি হাসিনাকে ফেলে দেওয়ার জন্য হয়নি। জুলাই আপরাইজিং হয়েছিল একটা টেকসই বিশ্বাসযোগ্য গণতন্ত্রের জন্য, যেখানে কথা ছিল দুর্নীতির বিরুদ্ধে বিচার হবে, যেখানে কথা ছিল একটা গণবিরোধী আমলাতন্ত্র থাকবে না, যেখানে কথা ছিল একটা স্বাধীন বিচার বিভাগ হবে। আজকে বিচার বিভাগ হেরিটেজে পরিণত হয়েছে। আজকে আমাদের সর্বোচ্চ আদালত একটা হেরিটেজ, যে বিল্ডিংটা আছে এটা যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে, যেখানে আপনার আইনজীবীরা বসে প্র্যাকটিস করে। 17,000+ আইনজীবী, তাদের জন্য গত 30 বছর একটা ভবন কোনো সরকার করতে পারেনি। যেদিন জগন্নাথ হলের মতো ট্র্যাজেডি হবে সেদিন বলবে এটা একটা হেরিটেজ, এটা যদি কিন্তু তবে নয়। তো সুতরাং আমি বলছি যা ঘটমান বাস্তবতা, সেই ঘটমান বাস্তবতাকে সামনে রেখে শুধুমাত্র ফ্যামিলি কার্ড দিয়ে, কৃষক কার্ডের একটা কার্ড দিয়ে মানুষের ইহজাগতিক যে ক্রাইসিস সেটা দূর করা যাবে না। এটা দূর করতে হলে যে 10% মূল্যস্ফীতি আমরা ফেস করছি, গ্যাসের অভাবে যে আজকে বাসা বাড়িতে চুলা জ্বলছে না, গ্যাসের অভাবে ইন্ডাস্ট্রিগুলো ফেল করছে,
আমার গার্মেন্টস ইন্ডাস্ট্রি শুয়ে পড়েছে। আগামীতে যে সরকার ক্ষমতায় যাবে তাদেরকে এই চ্যালেঞ্জ সামনে নিয়েই কিন্তু নির্বাচনের মাঠে নামতে হবে। কিন্তু এই চ্যালেঞ্জ যারা পরলোকে জান্নাতের টিকিট দিবে তাদের কোনো সমস্যা নেই, তারা তো জান্নাতে পাঠিয়ে দেবে সবাইকে। কিন্তু যারা এই দুনিয়ায় থাকতে চায় তাদের জন্য খুব বিরাট সমস্যা। তো সেই সমস্যা অ্যাড্রেস করা যাচ্ছে না এই নির্বাচনে, বরং এই সমস্যা সমাধানের কোনো রোডম্যাপ নাই। এই কারণে যে যেটা খুব যথার্থই বলেছেন আমার শ্রদ্ধেয় দুদু ভাই, যে একটা দেশের প্রধান গোটা বিশ্বের সামনে জাতিকে জালিয়াত জাতি হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে। অতএব মার্কিন দূতাবাসে ভিসা চাইতে গেলে কনসুলার বিভাগ বলবে যে আসেন জালিয়াত দেশের মানুষ, ধন্যবাদ, ওয়েলকাম। তো এই যে ইমেজ, এই ইমেজ সামনে রেখেই কিন্তু আমরা নির্বাচনে যাচ্ছি। এটা যদি কিন্তু তবে নয়, এটাই বাস্তবতা। জি, শামসুজ্জামান দাদা। বাংলাদেশের সবথেকে বড় জিনিসটা যেটা আমার কাছে মনে হয়েছে যে এটা ব্রিটিশ ভারত থেকে মানে বাম এবং জাতীয়তাবাদী রাজনীতি এটা পাশাপাশি আপনার হেঁটেছে। ত্যাগের যে মহিমা সেটা মানে কোন জাতির কতটুকু আমি জানি না, কিন্তু এই উপমহাদেশের বিশেষত বাঙালি জাতিগোষ্ঠীর হিন্দু মুসলিম এটা আপনাকে অস্বীকার। 14 বছরের ক্ষুদিরাম জীবনকে উৎসর্গ করছে ব্রিটিশ ভারতের বিরুদ্ধে বোমা মেরে, একসময় সেও গুলির আঘাতে মারা যাচ্ছে, ফাঁসি হচ্ছে। স্বাধীনতার যুদ্ধ এটা, তো এই 54 বছরের ব্যাখ্যা বিশ্লেষণ অনেকভাবে দেওয়া যাবে, কিন্তু এই 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী যে পরিস্থিতিটা, যখন আমি এটা নিয়ে ভাবি তখন মনে হয় যে আমরা যেটা অর্জন করি সেটা হারাই খুব দ্রুত। যেমন স্বাধীনতার পরবর্তীতে যখন টগবগে একটা জাতি, তার সবথেকে হৃদয় কাড়া যে নেতা যখন সে ফিরে আসছে, যখন প্রাপ্তি তার কাছে চাওয়া হচ্ছে, তখন দেখা যাচ্ছে যে দেশ সব কিছু উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। দুর্ভিক্ষর মুখোমুখি পড়ছে, রক্ষী বাহিনী তৈরি হচ্ছে, মানে বিভৎস একটা সময়, যেটা আমরা ছাত্র জীবনে প্রথম স্মৃতিচারণে এই ঘটনাগুলো আমাদের সামনে মুখোমুখি, আমরা প্রত্যক্ষদর্শী। তো এই করতে করতে এখন এই 90-এর আমরা 90-এর গণঅভ্যুত্থানে সরাসরি যুক্ত ছিলাম ছাত্র অবস্থায়, আপনারাও ছিলেন। সেই গণঅভ্যুত্থানের পরে আরেকটি গণঅভ্যুত্থান লাগবে, এটা তো সেই সময় কেউ ভাবে নাই, সেটা তো কমছিল না। এটা 24-এর গণঅভ্যুত্থান আরও কি বলবো, এটা মানে ওইটার সঙ্গে তুলনীয় ক্ষেত্রে দেখা গেল আরও ভয়াবহ। মানে রক্তপাত যেভাবে ভয়ঙ্কর রূপ নিয়েছিল সেটা তো আমাদের চোখের সামনে হয়েছে। তার প্রাপ্তিটা খুবই, এটা তো সবাই যেতেই পারে, সবাই মিলাতেই যেতেই পারে। যখন মিলবে না, যেমন এই যে উনি যেটা বললো গুপ্ত প্রসঙ্গে তরুণদের আচরণ, আমি তরুণদের, হ্যাঁ যে কোনো জাতিগোষ্ঠীর তরুণরাই সব কিছু করে এবং করছেও তারা, কিন্তু তারা যখন মানে কি বলবো পতিত ভাবনাকে মাথায় তুলে নেয় তখন বড় কষ্টের ব্যাপার হয়ে দাঁড়ায়। মানে সব কিছুই ধর্ম দিয়ে বিচার করা, সবসময় সাম্প্রদায়িকতার, এই যে বদরুদ্দোল্লা মশাই একটা কথা বলছে, এটা আমার সেই সময় তাৎক্ষণিকভাবে মনে হচ্ছে এটা কী বললেন উনি এখন প্রয়াত, আল্লাহ তার বেশ নসিব করুক, যে এই গণঅভ্যুত্থানে সাম্প্রদায়িকতার উত্থান ঘটেছে। আপনি তো এটা বাদ দিতে পারছেন, তারা নিজেরাই স্বীকার করেছে তারা কতটা সুবিধাবাদী। আন্দোলন সংগ্রামের সময় তারা ছাত্রলীগের সঙ্গে মিশেছিল, মানে যেখান থেকে গুপ্ত কথা বলা হচ্ছে অনেকে সংগ্রাম না, তার আগের থেকেই তারা ছাত্রলীগের মানে তারা, হ্যাঁ আমি ওই সময় থেকেই বলছি। তো তারা এখন সব রূপে বেরোইছে, সদৃশ্যে পোশাক আশাক, চাল চলন, কথাবার্তা, মানে কি ভয়ঙ্কর একটা অবস্থা গেছে। এই যে রাজশাহী ইউনিভার্সিটির একজন শিক্ষকের আকুতি শুনলাম অনলাইনে, এই যে ডিজিটালের কথা যেটা উনি বললেন, মানে আপনি যদি ওই রাজনীতির এক লাইন বিপক্ষে লেখেন কোনো সোশ্যাল মিডিয়াতে, তাহলে আপনার বিরুদ্ধে ব্যক্তিগত না এত অশ্লীল ভাষা আক্রমণ করা হবে যে তখন মনে হবে কথা না বলাই বোধহয় ভালো, মানে মান ইজ্জতের প্রশ্নে। কিন্তু তারা ধর্মের লোক, তারা ইসলামের কথা বলে,
তারা এই জায়গাটায় মুখোশধারী যে প্রশ্নটা আছে, তো তারা এখন আবার মানে কি বলবো রাষ্ট্র ক্ষমতা প্রত্যাশা করছে। তারা এইগুলো ছাড়াই কথিত আছে 3 থেকে 6টি মিনিস্ট্রি তারা কন্ট্রোল করছে। এমন কোনো ইউনিভার্সিটি নেই যারা নিজেদের পছন্দসই প্রশাসন তৈরি করে নাই। একটা ধারণা মানে বিভিন্ন জায়গা থেকে আমি শুনেছি যে ডিসিদের 80% তাদের নিয়ন্ত্রণে এবং এসপিদের 66% তাদের নিয়ন্ত্রণে এবং 2 জন উপদেষ্টা যারা 3 জন তো ছিলেন, তার মধ্যে 3 জনই পদত্যাগ করেছেন, তাদের মধ্যে 2 জন এই পুরো পোস্টিং প্রমোশন এগুলো কন্ট্রোল করেছেন এবং মূলত নির্বাচনকে টার্গেট রেখে। এটা অনেক জায়গায় এই আলোচনা হচ্ছে, আপনি যেটা এবং বললেন। যে কারণে এখন করিডোরে অনেক রকমের কথা আছে যে তারা ক্ষমতায় যেতে পারেন। এই কথা আছে যে 2 দলের ব্যবধান এত সামান্য হবে, ন্যারো, যে বিএনপি বাধ্য হবে তাদের সঙ্গে কোয়ালিশন করতে, মানে সরকারে যেতে হলে তার আশীর্বাদ ছাড়া হবে না, এবং সেক্ষেত্রে সে কি দাবি করবে, তাকে কি দিতে হবে, ছাড় দিতে হবে, বিএনপির কোনো অপশন থাকবে না। এগুলো আলোচনা, মেবি অথেন্টিক মানে না এই ধরনের আলোচনা মানে কি, বাজারে কয়েকটা জিনিস তারা আগে থেকে ছেড়ে দেয়। আন্তর্জাতিক শক্তিগুলো তাদের প্রতি সহানুভূতিশীল না, মানে এটা আপনি যেটা ব্যাখ্যা করছেন এটাকে কোনোভাবে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। যেমন একটা বাজারে কয়দিন আগেই এটা খুব উঠেছে যে ইলেকশন যাই হোক রেজাল্ট হবে রেজাল্টের মতো। ইলেকশন যাই হোক রেজাল্ট হবে রেজাল্টের মতো, নির্ধারিত। তার মানেটা কি? এটা আপনার কথা কিছু হলো তো মেলে। এই যে আপনি বললো প্রশাসনের তাদের অবস্থান, এই যে আন্তর্জাতিকভাবে তো একটা বৃহৎ পরাশক্তি তো বলছে যে তাদের সঙ্গে কাজ করতে আমাদের অসুবিধা হবে না। এটা সবাই সত্যি না, মোটামুটি হ্যাঁ, এই মুহূর্তে পরোক্ষভাবে অনেকের সমর্থনই মানে প্রকাশিত আলোচনাটা যখন মানে এমন একটা মাত্রায় আছে, সেই সময়টা আমার কাছে মনে হয়েছে আমরা দায় এড়াতে চাচ্ছি। আপনার কারা? রাজনীতিবিদরা, ছাত্র সংগঠন। যেমন এই যে উত্থানটা বদলের কথা বললাম, এখানে যে ছাত্র সংগঠনের যে আদর্শিক ভূমিকাটা, লড়াইটা মানে আগাগোড়াভাবে সে পাকিস্তান আমল থেকে ছিল, তারা এখন কোন পর্যায়ে আছে? ছাত্র সংগঠন তরুণদের কথা যখন আসলো, সেই তরুণরা এখন কোথায় কি অবস্থায় আছে? একটা দেওয়ালে আমরা আমাদের সময় লিখতাম, তখন বলতো এটা চিকামারা। আমি দেওয়ালে মাঝে মাঝে দেওয়ালের ভাষা বোঝার চেষ্টা করি, এখনও রাস্তায় বেরোলে খুঁজি যে এখন তরুণরা কি চিন্তা করছে। তখন এই এক লাইনে বোঝা যেত তারা কি চিন্তা করছে, কি ভাবছে এই সরকারের বিরুদ্ধে, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে। মানে পুরোটাই চলে গেছে। ডিজিটালের কথা উনি যেটা বললেন, হ্যাঁ এটা ভয়ঙ্কর এবং কার্যকর একটা শক্তি প্রতিজন মানুষের হাতে। এই মানে কোথায় যেন দেখলাম মানে 20 কোটি মানুষের বোধহয় 12 থেকে 14 কোটি মোবাইল কাজ করছে আমাদের দেশে। তো যদি করে সে অবস্থায়, সে ঘরে বসে শুয়ে থেকে বেডরুমে অথবা বাথরুমে বসে সে এটা যখন দেখবে, সে কাজের মুহূর্তে দেখবে, খেলতে খেলতে দেখবে। কোন জিনিসটা দেখবে? ওই যে বট বাহিনী শব্দ উচ্চারণ উনি করলেন, সব জায়গায় এই বট বাহিনী শব্দটা আছে। তারা কি বলছে? তারা কোনো সুস্থ ধারার কোনো রাজনীতির কথা বা ভাবনার কথা বা চিন্তার কথা তারা বলছেন। আপনার দেশের অগ্রগতি, আমার দেশের অগ্রগতি এবং যে কোনো দেশের অগ্রগতি যদি সামগ্রিকভাবে নারী পুরুষকে সামগ্রিকভাবে ব্যবহার করা সম্ভব হয়, তাহলে না। আপনি প্রথম চোটে 50% অফ করে দিচ্ছেন। আপনি এই দেশের নারী মুক্তিযোদ্ধার সংখ্যা, তাদের যে ত্যাগ, আপনার 71-এই তো আপনার 24-এর অভ্যুত্থানে না, 24 অভ্যুত্থানের, আমি তো 24 অভ্যুত্থান আবার 54 বছর পরে 71-এই তো তারা 2 লক্ষের অধিক মা বোন আমার তারা আব্রু হারাইছে। এটা কোন জাতির আছে? তারপরে এরা তো রাস্তা ছাড়ে নাই, আমাদের এই ছোট ছোট মেয়েরা, ছেলেরা রাস্তা ছাড়ে নাই। তো সেই জাতির যদি মানে এই পরিণতির দিকে আশঙ্কা করে, আমি তো সবসময় আশাবাদের কথা বলি। এই জন্যে বলি যে আমাদের এই তরুণরা আছে, তারা কখনো খারাপ জিনিস অ্যাকসেপ্ট করে নাই, চেষ্টা হয়েছে। আগামী দিনও না, এই যে যেমন তরুণরা রাজনৈতিক একটা দল করলো কি এনসিপি, আমি খুব আশাবাদী ছিলাম, আমি তাদের ধন্যবাদও জানাইছি। কারণ তারা যখন অন্ধকারের শক্তির সঙ্গে
মিশে গেল, তখন আমি হতাশ হয়েছি। তারা যদি নিজেরা একা থেকেও ইলেকশন, যেমন আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে এবং অস্বীকার করার পথ নেই, শেখ মুজিব ক্ষমতায় নিয়েছেন, তারপর জাসদের মানে উত্থান মানে প্রতিষ্ঠা হলো বোধহয় 1 বছরের মাথায়, তার কম, 72 অক্টোবরে। আরও কম সময়ের ভিতরে। হ্যাঁ, তারা পরবর্তী ইতিহাসে হয়তো অনেক মানে কি বলবো, ক্ষমতা অতটা এখন নেই, কিন্তু যখন বিদ্রোহ করছে তখন রাষ্ট্রীয় ক্ষমতার সে তকমা তারা বহন করছিল। তারা তো ছাত্রলীগে ছিল, শেখ মুজিবের সঙ্গে ছিল, তো তারা তার সঙ্গে থাকলে তো যত রকম হালুয়া রুটি সব তো তারা ভোগ করতে পারতো, করেনি তো। এবং করেনি শুধু না, সেই সময় রাজনৈতিক ইতিহাস বিদ্রোহের ইতিহাস, চ্যালেঞ্জ করার ইতিহাস, সেই সময়ের এই তো এই জাসদ নিয়ে অনেক বিতর্ক করা যাবে, নীতি নিয়ে আদর্শ, কিন্তু চ্যালেঞ্জে তারা করছিল, এটা তো অস্বীকার করা। এখন যেটা হচ্ছে হালা রুটিন নিয়ে আপনার একটা রাজনৈতিক দল হলো, এখন যে দল আরেকটি অন্ধকারের শক্তির সঙ্গে মিশে যাওয়া ছাড়া আর কিছু তাদের পথ আছে, এটা আমার কাছে মনে হয়নি। সেই জন্য আমার কাছে মনে হয়েছে যে এই দেশে রাজনৈতিক যে তারুণ্যটা ছিল, তরুণ হলে হবে না, তাদের একটি আদর্শিক লড়াই থাকতে হবে, ভাবনা থাকতে হবে, চিন্তা থাকতে হবে। যে ভাবনা চিন্তা যদি না থাকে, সেটি থাকতে হবে গণতন্ত্রের সপক্ষে, মুক্তিযুদ্ধের সপক্ষে, ৭১-এর লড়াইয়ের সঙ্গে। তাহলে একটা কার্যকরভাবে কিছু করা সম্ভব। হাসান তারিক চলছে। হ্যাঁ, আমাদের বাস্তবতাটা হলো এই যে আসার কথা শুনতে তো আমাদের ভালোই লাগে, কিন্তু একজন চিকিৎসক যদি রোগীকে ভালো করতে চায়, তিনি কিন্তু প্রপার ডায়াগনোসিসটা আগে করতে হবে। আমাদের রাজনীতির একটা লিমিটেশন হলো আমাদের দেশের, যে আমরা খুব অতীত আশ্রয়ী। আমরা শুরু করি পাস্ট টেন্স দিয়ে, এবং পাস্টে যেমন ফেলিওর থেকে পাস্টে অনেক অ্যাচিভমেন্টের জায়গাও থাকে, এবং আমরা নিশ্চয়ই ফেলিওর থেকেও শিক্ষা নিই, অ্যাচিভমেন্ট থেকেও শিক্ষা নিই। তো আজকের যে ডাইনামিজম পলিটিক্সের সারা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সে, সেটা হলো টুয়ার্ডস ফিউচার। আপনি ফরওয়ার্ড লুকিং চিন্তা যে যত বেশি করতে পেরেছে, সে তত বেশি অগ্রসর হয়েছে। আমাদের বাড়ির কাছে সিঙ্গাপুর তার বড় উদাহরণ, আমাদের বাড়ির কাছে মালয়েশিয়া একটা মাল্টিকালচারাল কান্ট্রি হওয়া সত্ত্বেও তাদের অনেক অ্যাচিভমেন্টের কথা আমরা জানি। আমাদের দেশটা সেরকম একটা ডাইরেকশনে যাবে, এরকমটা হওয়াই স্বাভাবিক ছিল। সেটা হলো না কেন? হলো না এই কারণে যে পলিটিক্সে যে মিনিমাম সততা থাকা দরকার। আজকে আমার দুদু ভাই বললেন যে এই লীগের মধ্যে গুপ্ত ছিল ইত্যাদি ছিল। জামাত এবং এই ইসলামিক শক্তি এরা এমন উপাদেয় ফল যে এরা বোথ আওয়ামী লীগ অ্যান্ড বিএনপি উভয়ের সঙ্গে খুব সমানভাবে তারা কিন্তু থেকেছে, ঘর করেছে। আজকেও দেখবেন, শুধু এটা গেল দেশীয় শক্তির কথা। আজকে দেখেন আমাদের জিও পলিটিক্সের 3টা শক্তি আমাদের আলোচনায় প্রাধান্য পাবে বেশি, প্রাসঙ্গিক বেশি: মার্কিন যুক্তরাষ্ট্র, প্রতিবেশী ভারত এবং চায়না। এই 3 দেশের যে সিগন্যাল, আমাদের দেশ ইসলামিক শক্তি সম্পর্কে তাদের কিন্তু কোনো খারাপ সিগন্যাল নাই, তারা পজিটিভ সিগন্যাল, ভেরি পজিটিভ। এবং তারা তাদের প্রতিনিধি দলকে ডেকেছে, তাদের দেশ সফর করিয়ে এনেছে, এবং তারা এক ধরনের র্যাপোর্ট বিল্ড আপ তারা করছে। কারণ তারা মনে করে যে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, পিপল টু পিপল অ্যান্ড পার্টি টু পার্টি যে রিলেশনশিপ, এটা নট অলওয়েজ আইডিওলজি বেস, এটা স্বার্থ সংশ্লিষ্ট, যেটাকে আমরা বায়োলেটারাল ইন্টারেস্ট বলি বা মিউচুয়াল ইন্টারেস্ট বলি। তো এই মিউচুয়াল ইন্টারেস্টের যে ডিপ্লোমেসি, এই জায়গায় সবাই উইন উইন থাকতে চায়, কিন্তু আমরা কখনো উইন করি না, কিন্তু আমরা রেটরিকটা ইউজ করি। আমাদের সবচেয়ে বিক্রয়যোগ্য সেলেবল রেটরিক হলো অ্যান্টি ইন্ডিয়ান রেটরিক। এখন আপনি যদি পলিটিক্যাল সায়েন্সের একেবারে একাডেমিক ছাত্র হিসাবে এই অ্যান্টি ইন্ডিয়ান রেটরিকের ভেতরে যান, এটা নিয়ে পিএইচডি গবেষণা করেন, আপনার কনক্লুশন আসবে এটা যত না বেশি সাবস্টেন্সিয়াল, তার চেয়ে বেশি অনেক ইনস্ট্রুমেন্টাল। এটা বললে ফায়দা পাওয়া যায় বেশি, কিন্তু আদতে ব্যাপারটা কি? আদতে ব্যাপারটা হলো এই, বাংলাদেশে এটা প্রতিষ্ঠিত সত্য হয়ে গিয়েছে যে ক্ষমতায় যাওয়ার জন্য ভারত বিরোধী স্লোগান, আর ক্ষমতায় টিকে থাকার জন্য কত বেশি প্রো ইন্ডিয়ান হওয়া যায়, এটা সকল দলের বেলায় প্রযোজ্য, ইনক্লুডিং জামাত ইসলাম। তো সুতরাং এই যে ডাবল স্ট্যান্ডার্ড, এই ডাবল স্ট্যান্ডার্ড আমাদের পলিটিক্সকে ফাঁপা করে দিয়েছে।
তবে একটা ভালো পরিবেশ এই নির্বাচনকে ঘিরে তৈরি হয়েছে, সেটা হলো এই যে এই ইসলামিক শক্তি এখন দুইটা আলাদা আলাদা জোটে। জামাত একটি জোটে, আর জামাত বিরোধী যে বাকি চরমোনাই সহ যারা আছে তারা একটি আলাদা জোটে। একে অপরকে যে বয়ান দিচ্ছে, এই বয়ান থেকে আমরা অনেক কিছু জানতে পারছি, কে কত বড় মিথ্যুক, কে কত বড় ভণ্ড এবং কে কত বড় ভাওতাবাজ। যেমন একজন বলছে যে ওনারা গঠনতন্ত্রে বলেছে যে কোথাও লেখে নাই যে নারী তার জামাত ইসলামের প্রধান হতে পারবে না, কিন্তু তারা নারীকে প্রধানমন্ত্রী মেনে তার সঙ্গে জোট করে তার ক্যাবিনেটে গিয়ে বসতে তাদের কোনো আপত্তি ছিল, কিন্তু গঠনতন্ত্রে লেখে নাই, কারণ লিখলে পরে ইলেকশন কমিশনের আইনে দলটাই বাধাগ্রস্ত হয়ে যাবে। তো এই যে সত্যগুলো বেরিয়ে যাচ্ছে, জুলাই সনদে স্বাক্ষর করছে 30%, 33% রিপ্রেজেন্টেশন ইন দ্য পার্লামেন্ট, কিন্তু আবার বক্তৃতায় বলছে যে ঘরে ফিরে যান, রত্নগর্ভা মা হিসেবে একজনকে নমিনেশন দেয়নি, রত্নগর্ভা মা হিসেবে পুরস্কার দেওয়া হবে, একজনকে নমিনেশন দেয়নি। নতুন স্বাধীনতার ঘোষক উপহার দিয়েছে, বিএনপির খেয়ে পড়ে তারা নতুন ঘোষক উপহার দিয়েছে। এগুলো এই ভাওতাবাজি আমরা দেখছি। আমার আশার জায়গাটা, আমি একটু আশার কথা এখন বলবো, যেহেতু ভাই এতক্ষণ অনেক আশার কথা বলছেন, আমি একটু প্রভাবিত হয়ে বলছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঝাড়ু মিছিল হয়েছে। বিশ্ববিদ্যালয়কে যেই মাওলানারা ব্যবসা বিদ্যালয় বলতো, সেটার বিরুদ্ধে ছাত্রী বোনেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঝাড়ু মিছিল করেছে। গার্মেন্টসের নারী কর্মীদেরকে নোংরা ভাষায় বলার জন্য নারী কর্মী, নারী শ্রমিকরা ঝাড়ু মিছিল করেছে। এগুলো হলো আশার দিক, এবং এটা এই বাস্তবতাটা যত বড় হবে তত বেশি সমতার বিশ্ব, অর্থাৎ আমাদের মহান মুক্তিযুদ্ধে যে প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্সের যে সাম্য, সামাজিক ন্যায় বিচার এবং মানবিক মর্যাদা, এই তিনটি বিষয়ের কথা যেখানে বলা হয়েছিল, সেটি হয়তো সেখান থেকে আমরা একটা আশার দিক খুঁজে পাবো। সব থেকে বড় কথা হচ্ছে যে এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা অনেকগুলো শিক্ষা সামনে যেমন পেয়েছি, যেমন উনি নিজেই কথা বলতে গিয়ে এক জায়গায় বললেন যে ওই শক্তি এখনো পর্যন্ত জাতির কাছে ক্ষমা চায়নি, মানে শেখ হাসিনা বা আওয়ামী লীগ বা তাদের যারা অনুসারী, তারা এখনো পর্যন্ত অনুশোচনা বলেও মিনিমাম যেটা বিচার হয়েছে এবং হচ্ছে, হয়তো ভবিষ্যতে আরও অনেক কিছু আমরা দেখব, কিন্তু রাজনীতিতে এই শক্তিটা কিন্তু এখনো পর্যন্ত কি করবে সেই সিদ্ধান্ত আমরা এখনো পরিষ্কার না। এমনকি একসময় বাংলাদেশের রাজনীতিতে, জাতীয়তাবাদী রাজনীতির বাইরে, একটু আগে যেটা বললাম বাম ঘরানা যে রাজনীতি, তাদেরও শ্রমিক সংগঠন, ছাত্র সংগঠন, মূল সংগঠন একেবারে এড়িয়ে যাওয়ার মতো ছিল না। আপনার বিভিন্ন দলে তারা হয়তো বিভক্ত ছিল, কিন্তু তারা একটি জাতীয় রাজনীতিতে, সংগ্রামের রাজনীতিতে, আন্দোলনের রাজনীতিতে একটা ফ্যাক্টর ছিল। সেটাও কিন্তু এখন আনব্যালেন্স হয়েছে, মানে সেই অবস্থায় তারা এখন নাই। মূল শক্তি হিসাবে, জাতীয়তাবাদী শক্তি হিসাবে একমাত্র এখন কিন্তু বাংলা, আমার বিবেচনায়, ব্যক্তিগত আমার কাছে মনে হচ্ছে, ভুল ত্রুটি যাই করুক, বিএনপি এখন পর্যন্ত শক্ত করে দাঁড়িয়ে আছে। কতটা পাচ্ছে সেটা পরের বিবেচনা। তাকে আঘাত করার থেকে, মানে ধরাশায়ী করার জন্যে, বিশেষ করে মানে ইসলামের নাম নিয়ে যারা অনেক আগে থেকে চেষ্টা করছে, কিন্তু মানে কি বলবো, নির্বাচনী রাজনীতিতে তাদের পাকিস্তান, মানে তাদের জন্ম হওয়ার পর থেকে বাংলাদেশ পর্যন্ত ওই ধরনের মানে অবস্থান নাই। আমি অনেক জায়গায় বলি, তারা যখন বিএনপির সঙ্গে থেকে মানে নির্বাচন করছে, দেখা গেল 15-20টার কাছাকাছি পাইছে। একা ইলেকশন করলে 3-6টার মধ্যে তাদের থাকতে হয়েছে। অর্থাৎ নির্বাচনী রাজনীতিতে তাদের খুব একটা নেই, কিন্তু এইবার তারা এরকম একটা ধারণা প্রতিষ্ঠিত করার পর্যায়ে আছে যে তারাই ক্ষমতায় যাচ্ছে, তারাই নিয়ামক শক্তি। তো আমার কাছে যেটা মনে হয়েছে, কোনো কিছুই চট করে বাদ দেওয়া ঠিক না। যদি বাংলাদেশের রাজনীতিতে মানে কোনো কিছু মানে ব্যাখ্যা বিশ্লেষণের আগে আমি সেটাকে গুরুত্বহীন পর্যায়ে নিয়ে যাই, বিপদ ঘটে যেতে পারে।
আমি মনে করি না যে জামাত আসবে সামনে, কিন্তু বিএনপি এবং বিএনপির অনুসৃত বা সঙ্গী সাথী আন্দোলনের শক্তি যেভাবে ব্যাখ্যা করে না, কম বেশি এখনো পর্যন্ত তারা পরীক্ষিত গ্রহণযোগ্য পর্যায়ে আছে। কিন্তু ওই শক্তিটা ওই যে প্রশাসনের প্রশ্নে, আইন শৃঙ্খলার প্রশ্নে, এমনকি অন্যান্য জায়গায় যারা নির্বাচন কন্ট্রোল করে সেই জায়গাগুলোতেও তারা কিন্তু একেবারেই গ্রহণযোগ্য, মানে তাদের কোনো শক্তি নাই বা তারা নাই এই কথা বলা ঠিক না। সেই জন্যে সব বিবেচনায় নির্বাচন আমি যত আশাবাদী, ঠিক তেমনি শঙ্কার জায়গাটাও আছে। না, সংখ্যার জায়গাটা অবশ্যই আছে এই প্রশ্নে। ওই যে এড়িয়ে যাওয়ার মনোবৃত্তি যে আমরা তো হয়েই যাচ্ছে, কে আছে, এই জায়গাতে বিপদ ঘটতে পারে। জি, আমরা শেষের দিকে মিস্টার হাসান তারিক চৌধুরী, ক্লোজিং রিমার্কস। ক্লোজিং রিমার্কস আমি এটাই বলবো যে নির্বাচন না হওয়ার চেয়ে একটা খারাপ নির্বাচন ভালো, এই কারণে যে একটা লেজিটিমেট, একটা অ্যাকাউন্টেবল গভর্নমেন্ট আমাদের দরকার। দেশটাকে আবার ডিরেল থেকে ট্র্যাকে আনার জন্য, এবং ট্র্যাকে আনার পরে হয়তো আমাদের রাজপথে আরও আন্দোলন করতে হবে, আরও এরকম অনেক ডিসকাশন করতে হবে অ্যাজ এ প্রেশার গ্রুপ, এবং এটা এই জনগণের এই জনমত বৃদ্ধির মধ্য দিয়ে ভবিষ্যতের দুর্বল গণতন্ত্রের সরকারকে যাতে আমরা একটি শক্তিশালী গণতন্ত্রের সরকারের দিকে নিয়ে যেতে পারি, সেই সংগ্রামটা আমাদের অব্যাহত রাখতে হবে। মিস্টার শামসুজ্জামান দুদু। মানে অব্যাহতভাবে ওই যে আমরা ছাত্র জীবনে যে বলে না যে ভালো সেই রেজাল্ট করে, সার্বক্ষণিকভাবে যে বিষয়টি মাথার মধ্যে রাখতে পারে, অর্থাৎ একবার পড়ে আমি চলে গেলাম আর ওই সাবজেক্টে আর নাই, তো সেটা হবে না। রাজনীতিটা তেমনি। এখন এই চ্যালেঞ্জের মুহূর্তে সব দিকে মানে চারিধারটা ঘিরে আছে এক ধরনের ষড়যন্ত্রকারী অংশ, অর্থাৎ এই নির্বাচন যাতে না হতে পারে, হলেও তাদের নিয়ন্ত্রণাধীন হয়, নানামুখী তাদের পরিকল্পনা। এবং এটি শুধু পার্শ্ববর্তী দেশ আওয়ামী লীগ করছে এমনও না আমার বিবেচনায়। যারা মানে ওই যে আছে না যে এই দেশের প্রশাসনিক আমলাতন্ত্র সব কিছু হাতের মুঠোয় রাখতে চায়, এটা মানে এটা তো মানে এড়িয়ে যাওয়ারও কোনো বিষয় না, এটা আমরা সবাই জানি। সেই জন্য সব কিছুর মধ্যে মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিয়ে একটি প্রতিনিধিত্বমূলক সরকার তৈরি করা, এবং সেটি সম্ভব এই নির্বাচন। সেই জন্য আমি সার্বক্ষণিকভাবেই বলি, আর উনি তো বললেন, এটা আমার সঙ্গে একমত না হলো, যে একটা খারাপ পরিস্থিতি থেকে একটা খারাপ নির্বাচিত সরকারও অনেক বেটার। আমি তার সঙ্গে দ্বিমত করি না। নির্বাচনের দিকে দেশকে নিয়ে যাওয়াই হবে পজিটিভ কিছু করার লক্ষ্য, এটা আমি মনে করি। দর্শক অনুষ্ঠান শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী এবং মিস্টার শামসুজ্জামান দুদু, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ পাওয়ার জন্য। দর্শক, আমার অতিথিরা এই বিষয়ে একমত যে একটা খারাপ ইলেকশনের চাই, ইলেকশন না হওয়ার চেয়ে একটা খারাপ ইলেকশন ভালো। সেই জায়গায় ওনারা আশা রাখতে চাইছেন, কিন্তু একই সঙ্গে অনেক রকমের সতর্কতার প্রয়োজনও আছে। কেননা বাংলাদেশে যে অভ্যুত্থান এবং অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, যেটা স্বৈরতান্ত্রিক সরকারের বিদায়, এবং তারপরে অনেক রকমের আকাঙ্ক্ষার কথা আমরা শুনেছি, কিন্তু তার মধ্য থেকে মূল কথা যেটা একই সঙ্গে সেই আকাঙ্ক্ষা যেমন জন্ম নিয়েছে, সেগুলো বাস্তবায়নের নামে আসলে নানা রকমের তৎপরতা আমরা লক্ষ্য করেছি, কিন্তু সেই স্বপ্ন পূরণের কোনো চেষ্টা আমরা দেখিনি। এগুলো রেটরিকের মধ্যেই সীমাবদ্ধ ছিল। কিন্তু যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে যে একটা অশুভ শক্তির উত্থান হয়েছে, এবং এই শক্তি তার অতীত বলে এবং বর্তমান কর্মকাণ্ড বলে যে অত্যন্ত ভয়ঙ্কর শক্তি। কীভাবে এই চ্যালেঞ্জ মোকাবেলা করা যাবে বা তাদেরকে মোকাবেলা করা যাবে, সেটাই এখন একটা বড় চ্যালেঞ্জ সবার সামনে। আমরা আশা করি যে 12 তারিখের নির্বাচনের মধ্যে দিয়ে হয়তো একটা ধাপ অতিক্রম করা যেতে পারে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।